বাচ্চা নষ্ট করার ১ মাস পর আজ প্রিয়াকে দেখতে আসছে ছেলেপক্ষ। বাচ্চাটা পেটের ভেতর কিছুটা বড় হয়ে যাওয়ার কারণে অ্যাবর্শন করা সম্ভব হয়নি। সিজার করেই বাচ্চার অবশিষ্ট অংশ বের করতে হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে প্রিয়া। জানালা দিয়ে হালকা ঝোড়ো হাওয়া তার শাড়ির আঁচলটা পেট থেকে সরে গেল। ফর্সা পেটের দিকটায় ফুটে উঠল সেলাই আর অস্পষ্ট দাগগুলো। দাগগুলোর মাঝে নিজের হাত বুলিয়ে প্রিয়া ভাবতে লাগলো সেই বিভীষিকাময় রাতের কথা। সারাদিন কানে হেডফোন দিয়ে গান শোনা ছাড়া আর কোনো কাজ নেই প্রিয়ার। সন্ধ্যার পর ভাবি তার রুমে এসে বলল, আমি খালাদের বাসায় যাচ্ছি, বাসার দিকে একটু খেয়াল রেখো। প্রিয়া বলল, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। যেহেতু ভাবি বাসা থেকে বের হয়ে গেছে, তার মানে বাসা একেবারে খালি। মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো, সাগরকে কল দিল। কিছুক্ষণ ধরে মিষ্টি কথোপকথনের পর প্রিয়া সাগরকে বাসায় আসতে বলল। প্রিয়ার বাসায় আসার কথা শুনে সাগর তো খুশিতে পুরোপুরি আত্মহারা হয়ে উঠল। কোন রকম শার্টটা গায়ে দিয়ে দ্রুত বের হয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সাগর উপস্থিত হলো। প্রিয়াদের ঘরের দরজায় কলিং বেল টিপ দিতেই দ্রুত প্রিয়া দরজা খুলল। সাগর হাসি মুখে ঘরে ঢুকলো। রুমের ভেতরে প্রবেশ করা মাত্রই প্রিয়াকে একটানে নিজের বুকে টেনে নিল। সাগর বিছানায় শুয়ে দিয়ে প্রিয়ার নাভিতে হাত বোলাতে বোলাতে নিচের দিকে যাচ্ছে। প্রিয়া লম্বা হয়ে শুয়ে আছে, পুরো বাসা ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার। হাত নাভির ১ ইঞ্চি নিচে দিয়ে সাগর তার নাকটা প্রিয়ার পেটে ঢুকিয়ে মনোমুগ্ধ হয়ে ঘ্রাণ নিচ্ছে। আহা, কি মধুময় অনুভূতি। ঠান্ডা শীতল বাতাস জানালা বেয়ে তাদের রুমে ছুটাছুটি করছে। এই ঠান্ডার মাঝেই গরম অনুভূতি হয়। সাগর দ্রুত তার শার্টটা খুলে ফেললো। তারপর ঝপাত করে প্রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা দুজন হারিয়ে গেল সুখের সাগরে। তারা এমন শব্দ করছিল যা আমেরিকান ওয়েবসাইটের ভিডিওতে শোনা যায়। আহ, কি শান্তি। প্রিয়া প্রথমে কিছুটা সংকোচবোধ করলেও পরে ভেবে দেখলো, আর কিছুদিন পরই তো আমি সাগরের সাথে পালিয়ে যাব। দুদিন পর যা হবে তা আজ হলে সমস্যা কোথায়। ভালোবাসার প্রমাণের জন্য আজ নিজেকে বিলিয়ে দিল সাগরের কাছে। নিজের কার্য সম্পাদন করে সাগর চলে গেল। যাওয়ার পরপরই প্রিয়া ভালোভাবে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে বিছানায় বসতেই খেয়াল করলো তার মোবাইলে একটা মেসেজ এসেছে। মেসেজটা পাঠিয়েছে সাগর। সেখানে লেখা আছে, আমার ফোনে চার্জ নেই, ফোন বন্ধ পেলে তুমি কিছু মনে করো না। সেদিন সেই মেসেজের পর সাগরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রিয়া অধীর আগ্রহে মোবাইল হাতে নিয়ে বসে থেকেছে অনেকদিন। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে প্রিয়া। সাগরের চিন্তায় আজ যে তার রেজাল্ট দিবে সেটাও ভুলে গিয়েছিল সে। বাসায় পা দিতে না দিতেই ভাবি দৌড়ে এসে বলল, কিরে, কোথায় ছিলে এতক্ষণ? তুমি এ প্লাস পেয়েছো। ভাবির কথার কোনো উত্তর না দিয়ে সোজা বাথরুমে গিয়ে ঢুকলো। একটা লম্বা শাওয়ার শেষে চুল শুকাচ্ছে। একটু পর রুমে তার আব্বু এসে বলল, কিরে মা, কি হয়েছে তোর? রেজাল্ট ভালো হয়েছে, অথচ তুই ঘরে মন খারাপ করে বসে থাকিস। কই বাবা, কিছু হয়নি তো। তাহলে আমি যা বলি সেটা শুনবি তো? হ্যাঁ বলো। এই বছরের শেষে আমি তোর সাথে আমার বন্ধুর ছেলের বিয়ে দিতে চাই, তাই প্লিজ না করিস না মা। নিজের বুকের ভেতর হাজারটা কষ্ট রেখে মাথা নেড়ে হাসূচক উত্তর দিল। প্রায় ২ মাস হতে চলল, কিন্তু সে খেয়াল করলো এবার তার পিরিয়ড হয়নি। বুকের হার্টবিট বাড়তে থাকলো প্রিয়ার। কি করবে কিছুই বুঝতে পারছে না। কথাটি গোপন রেখে দিন পার করছিল আর গোপনে সাগরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। কিন্তু তার মোবাইল বন্ধ আর নতুন বাসাও সে চেনে না, যার কারণে যোগাযোগও করা সম্ভব হচ্ছে না। মন খারাপ করে প্রিয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার বাবা এসে তার পাশে দাঁড়ালো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি ব্যাপার মা? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোর মন খারাপ। কোনো কিছু কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে? প্রিয়া মৃদু হাসি দিয়ে বলল, না বাবা, কিছু হয়নি। তাহলে এভাবে মন খারাপ করে বসে থাকিস কেন? তোর ভাইয়াও দেশে নেই, তোর ভাবিও একা একা থাকে। তাকে নিয়ে মাঝে মধ্যে একটু ঘুরে আসতে পারিস না? এভাবে মনমরা হয়ে ঘরে বসে থাকলে তো শরীর খারাপ করবে। ঠিক আছে বাবা, কাল বিকালেই বের হবো ভাবিকে নিয়ে। বাবা পুনরায় বলল, আচ্ছা শোন, খুলনায় আমাদের যে প্রজেক্ট আছে না, সেই প্রজেক্টে নাকি একটু সমস্যা হয়েছে। আমি কাল সকালে একটু খুলনা যাব। আমার ফিরতে মাসখানিক সময় লাগবে। তোর কোনো কিছু লাগলে তোর ভাবিকে বলিস। আর তোর সাথে তো ফোনে যোগাযোগ হবেই। প্রিয়া পুনরায় মৃদু হেসে বলল, ঠিক আছে বাবা, সাবধানে যেও আর সময় মতো খাওয়া দাওয়া করো। বাবা হাসি মুখে সেখান থেকে চলে গেল। প্রিয়া হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, কিছুই টের পাইনি। আর কয়েকদিন পর লক্ষ্য করলো মাঝে মধ্যে খাওয়া দাওয়ার পর তার বমি হয়। ভাবি লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখে একদিন সামনে এসে যখন জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? খবরদার আমার কাছ থেকে কোনো কিছু লুকাবে না। কি হয়েছে খুলে বলো। প্রিয়া ভাবিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সবকিছু খুলে বলল। ভাবিও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। ভাবি তখনই তাকে পরামর্শ দিল বাচ্চাটা নষ্ট করে ফেলতে, কিন্তু সে রাজি হলো না। এভাবে গোপন করতে করতে প্রায় ৪ মাস পার হয়ে গেল। যেহেতু এখন তাকে ভালোভাবে খেয়াল করে দেখলেই বোঝা যাচ্ছে যে সে প্রেগনেন্ট। অবশেষে ভাবি জোর করে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো সে ৪ মাসের অন্তঃসত্ত্বা। লোকলজ্জার ভয়ে ভাবির অনুরোধে বাধ্য হয়ে প্রিয়া বাচ্চাটা নষ্ট করতে রাজি হয়। যেহেতু বাচ্চা বড় হয়ে গিয়েছে, তাই অ্যাবর্শনের মাধ্যমে বাচ্চা বের করা সম্ভব নয়। অগত্যা সিজার করে ডেলিভারি করানো হলো। কলিং বেলের শব্দে নিজের কল্পনা জগৎ ছেড়ে বাস্তবে ফিরল প্রিয়া। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল প্রিয়ার। আজ যে ছেলেটি আসবে তার নাম রাহুল, একটা কোম্পানিতে জব করে। আজ যদি তাকে দেখে পছন্দ হয় তাহলে আজই ওদের কাবিননামা হয়ে যাবে। এইভাবে শাড়ির আঁচলটা উঠিয়ে নিজেকে পরিপাটি করে তুলল। কিছুক্ষণ পর তাকে ছেলেপক্ষের সামনে উপস্থিত করা হলো। সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। প্রিয়া যা আন্দাজ করেছিল ঠিক তাই হলো। আজই ওদের কাবিননামা। অবশেষে বিয়েটা সম্পন্ন হলো। নববধূর সাজে সজ্জিত হয়ে খাটের মাঝে বসে আছে প্রিয়া। আর একটু পর হয়তো তার স্বামী ভেতরে প্রবেশ করবে। চারিদিক থেকে ফুলের সুবাস নাকে আসছে তার। একটু পর কারো আসার শব্দে কিছুটা নড়ে চড়ে বসলো। তার মাথায় ১ হাত অব্দি ঘোমটা। ঘোমটার আড়ালে দেখতে পায় একটা সুদর্শন ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার বুঝতে আর বাকি রইল না যে এটি রাহুল। রাহুল একটু পর বিছানায় বসে প্রিয়ার ঘুমটা সরিয়ে তার সুন্দর চেহারার দিকে
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়াও তার নির্বাক চাহনিতে মুগ্ধ হয়ে দেখছে। রাহুলের চোখের ভাষা সে ইতিমধ্যে বুঝতে পেরেছে এটা কিসের ইঙ্গিত। মানুষটি হয়তো তাকে পছন্দ করেছে। পরক্ষণে সাগরের কথা ভেবে কিছুটা পিছিয়ে যায়। পিছুটান দেখে রাহুল বলল, আপনি এভাবে ভয় পাবেন না প্লিজ, আর আপনার হাতটা এদিকে দিন। প্রিয়া তার নিজের ভ্রুকুচকে ভাবছে কি করবে। সাগরের কথা কি জানাবে রাহুলকে, নাকি সবার মতো রাহুলের কাছ থেকে কথাটি এড়িয়ে যাবে? এইভাবে কি লোকটিকে ঠকানো ঠিক হবে? রাহুলের ভয়ে সে কেঁপে উঠল। কি হলো, হাতটা দিন। আচ্ছা, আপনি এত কি ভাবছেন? প্রিয়া নিশ্চুপ। আপনার মনে যতদিন না পর্যন্ত জায়গা করতে পারবো ততদিন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর দুজন অজানা উদ্দেশ্যে শুয়ে পড়ল। দর্শক, আদেও কি প্রিয়া তার অতীতের ঘটনা গোপন রাখতে পারবে? রাহুল কি বুঝতে পারবে যে প্রিয়ার একটা কলঙ্কিত অতীত ছিল? আদেও কি তাদের সংসার টিকবে? এ ধরনের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আমাদের এই পর্বটি শেষ করলাম। প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা জানাতে চান তাহলে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।